বিএনপির উপর পতিত শক্তির আঘাত এলে প্রতিরোধের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বলেছেন, আওয়ামী লীগের মতো চাটার দল হবে না তার দল। আরো 7 দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি ইসলামী দলগুলোর। দাবিকে উদ্দেশ্যমূলক বলছে এলডিপি। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দাতাকে বহিষ্কারের দাবি ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের। ডাকসু নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কাল। রাতের ভোটের বুদ্ধি জাভেদ পাটোয়ারি। সমন্বয়কদের নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে। বাস্তবায়ন করতেন বিবি হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত শক্তি ভারতে বসেও দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিএনপির উপর আঘাত এলে প্রতিরোধ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, আওয়ামী লীগের মতো চাটার দল হবে না বিএনপি। এদিকে ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মোবাশ্বের আহমেদের প্রতিবেদন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত উত্তরা ১০ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, হাসিনা পালালেও ভারতে বসে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে টান দেবেন না, কারণ গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। বিএনপি পতিত ফ্যাসিস্টের মতো আচরণ করবে না বলেও জানান দলের মহাসচিব। জিয়াউর রহমানকে ইরান যুদ্ধ লাগছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘে। আমরা সেই বিএনপি করি। সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাচার দলে পরিণত হই, তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। এদিকে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হলো যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সদা সজাগ থাকবে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি জনগণের সব দাবিকে অগ্রাধিকার দেবে বলেও জানান বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12:15টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় তিনি নূরের শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকে আহত হন। অন্যদিকে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানকেও দেখতে যান বিএনপি মহাসচিব। সোমবার রাতে জাগপার সভাপতি লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হওয়া এই বৈঠক চলে সন্ধ্যা 6:30 পর্যন্ত। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলগুলোর নেতারা। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে এবি পার্টি,
নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা অধ্যাপক আশরাফ আলী আকন্দ জানান, পিআর পদ্ধতির জন্য গণভোট চেয়েছেন তারা। তবে নির্বাচনের তারিখ ঘোষণার পর পিআর পদ্ধতির দাবিকে উদ্দেশ্যমূলক বলছে এলডিপি। নির্বাচনের পরিস্থিতি রক্ষায় রাজনৈতিক দলগুলোকে নিয়ে কমিটি গঠনের পরামর্শের কথা জানিয়েছে গণসংহতি আন্দোলন। আর আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পুরোপুরি নেই বলে জানিয়েছে এবি পার্টি। এর আগে গত রোববার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের কার্যক্রমের সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এইটা যদি কেটে না ওঠে, সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয়, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। গণভোটই করেন আর যে কিছুই করেন, কিন্তু অর্ডিন্যান্সও করেন, তাহলে এই সব কিছুই কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। সুতরাং একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই আমরা সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত চূড়ান্ত কিংবা সম্পন্ন করতে পারবো না। অতএব আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই বাংলাদেশের এই সাংবিধানিক মৌলিক পরিবর্তন, জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত রূপায়ণ করাতে পারে। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে যে আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের কাছে তথ্য আছে জাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে। এবং আমরা এটিও বলেছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা 18 সালে নির্বাচন করেছে, 14 সালে নির্বাচন করেছে, 24 সালে নির্বাচন করেছে। সুতরাং আমরা যতটুকু মনে করছি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, তারা এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো। এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন, তাই নাকি? তিনি একটু বিস্মিত হয়ে আমাদেরকে জানিয়েছেন। আমরা সরকারকে বলেছি, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়েছি, আমাদের দল গণ অধিকার পরিষদের। দেখছিলেন যমুনার সামনে চলা ব্রিফিং এর অংশবিশেষ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ডাকসু নির্বাচনে একজন নারী প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে 15 দফা দাবি পেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। নির্বাচন বন্ধে আদালতের কাঁধে বন্দুক রেখে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ডাকসু নির্বাচন নিয়ে একজন নারী প্রার্থীর করা রিটকে কেন্দ্র করে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেয়া নিয়ে প্রতিবাদের ঝড় বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকালে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ ধরনের স্ল্যাট শেমিং এর প্রতিবাদ জানায় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কারের দাবি জানান ছাত্রদল নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। একই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ভাই বোনদেরকে, আপনারা ভয় পাবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সাথে আছি। গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটার যে
কোনো ব্যবস্থা না নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট। গোটা বাংলাদেশের নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বোনকে আমি আহ্বান করছি, দায়িত্বহীনভাবে আহ্বান জানাচ্ছি, নিঃশর্তভাবে আপনারা এটার প্রতিবাদ জানান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। এদিকে ডাকসু নির্বাচন সুষ্ঠু অবাধ করতে নানা প্রস্তাবনা নিয়ে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেখানেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষকরা। আমরা বলবো যে তদন্ত কমিটি গঠন না করে সরাসরি যৌন নিপীড়ন সেলের কাছে যেন সেটা অবহিত করা হয় এবং সেখান থেকে দরকার হলে এই যৌন নিপীড়ন সেল সেটার পদক্ষেপ, যৌন নিপীড়ন বিরোধী সেল এটার বিষয়ে পদক্ষেপ নেবে। একই ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা। এ সময় ডাকসু নির্বাচন নিয়ে আদালতের হস্তক্ষেপের সমালোচনা করেন এই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নরমালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ নারী কণ্ঠস্বর তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে এটা, যে নারী তার মত সে বাইরে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না। অন্যদিকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে দলীয় আধিপত্য, জবরদখল ও সংঘাতমুক্ত ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেন তারা। ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ডাকসুতে প্রচারণার আজ 8ম দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোহিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মোহিত, বিশ্ববিদ্যালয়ে আছেন, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? এবং যেমনটি জানছিলাম আগে সংবাদে, নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক যে নেটওয়ার্ক সেখান থেকে 15 দফা দাবি পেশ করা হয়েছে, এই বিষয়ে একটু আমাদের কিছু নতুন তথ্য থাকলে আমাদের জানাবেন। ফারহানা, আপনি জানেন যে ডাকসুর নির্বাচন 9 সেপ্টেম্বর হচ্ছে কিনা সেই সিদ্ধান্ত জানা যাবে আগামী কাল বুধবার উচ্চ আদালত থেকে। তো যাই হোক, সিদ্ধান্ত যাই হোক, শিক্ষার্থীরা অর্থাৎ যারা ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন দিনভর আজ তারা প্রচারণা চালিয়েছেন। শিক্ষার্থীদের অর্থাৎ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়ে থাকে সকাল 8টা থেকে। তো প্রার্থীরাও সেই সুযোগ মতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছেন, প্রচারণা চালিয়েছেন, নিজেদেরকে তুলে ধরেছেন তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ের গতি সঞ্চার করতে চান সেটি তারা শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করে যাচ্ছেন। তো এই মুহূর্তে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্রিক, ডাকসু সারা দিন ভর এখানে প্রচারণা, নানা পাল্টা অভিযোগ পাল্টা নানা অভিযোগ, তো সেই সব প্রচারণা এখানে হয়েছে। সংবাদ সম্মেলন হয়েছে, বিভিন্ন ভিপি প্যানেল তারা তাদের মত দিয়েছেন, কেউ বা ইশতেহার ঘোষণা করেছেন। সব মিলিয়ে তারা কিছুটা ক্লান্ত শ্রান্ত, তারা এখন কৌশল পাল্টেছেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দিনের বেলায় শেষ হয়েছে, শুধু রাতের বেলা তারা এখন কৌশল হিসেবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহু সংখ্যক শিক্ষার্থী অবস্থান করেন, তারা সেই হলগুলোতে তাদের প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। আমরা বেশ কয়েকজন ভিপি প্যানেল অর্থাৎ ভিপি প্রার্থী যারা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে নানান ধরনের অভিযোগ রয়েছে, বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে, তারপরও তারা তারা চান যে 9 সেপ্টেম্বর যাতে ডাকসু নির্বাচন হয় সে বিষয়ে তারা একমত এবং সেজন্য তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন। তো এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ডাকসুর যে মধুর ক্যান্টিনের সামনে যে সর্বশেষ অবস্থা সেটি আপনাকে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ মোহিত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টে আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি নেতৃত্বাধীন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত করে। অন্যদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দুপুরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সেখানেই ফিরে অবস্থান কর্মসূচি পালন করে। বক্তারা প্রকাশ্যে গণধর্ষণের হুমকি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের উপর শিবিরের নেতাকর্মীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সর্দার সহ আরও অনেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই কারণে মনোনয়নপত্র সংগ্রহের দিন আরও একদিন বাড়িয়ে আগামীকাল বুধবার পর্যন্ত করা হয়েছে। তবে ভোট হবে 25 সেপ্টেম্বরই। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর নির্বাচন কমিশন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রার্থী পারবেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কর্মসূচি পালন করে ছাত্রদল। এই নিয়ে দল এবং ছাত্র শিবির মুখোমুখি অবস্থান নেয়। ক্যাম্পাসের অন্যান্য ছাত্র সংগঠনও 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে তাদের অনাপত্তির কথা জানিয়েছে। এদিকে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট প্রদান বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। গতকাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক 570 জন ডোপ টেস্ট পরীক্ষার জন্য তাদের স্যাম্পল দিয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে বহিরাগতদের হামলার ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেয়ায় ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা 6 দফা দাবিতে দুপুর থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ করে জব্বারের মোড়ে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে। পরে তারা প্রশাসনিক ভবন ও ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়। রেলপথ অবরোধের ফলে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথ বন্ধ থাকায় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে আটকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সংকট দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আরও জানান, যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে মন্ত্রণালয়। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, বিএনপি জনকল্যাণে রাজনীতি করে, ভবিষ্যতেও একই লক্ষ্য নিয়ে কাজ করবে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সূত্রাপুর থানার 44 নম্বর ওয়ার্ডে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন ইশরাক হোসেন। নেতাকর্মীদের সাথে নিয়ে সূত্রাপুর থানার ধোলাইখাল এলাকায় সিএমবি খাল পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তিনি। এরপর সূত্রাপুর এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুক্তা, ঢাকা মহানগর বিএনপির সদস্য মকবুল ইসলাম টিপু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ, গেন্ডারিয়া থানার আহ্বায়ক আব্দুল কাদির এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম সহ ঢাকা 6 আসনের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত র্যালির পরিবর্তে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।
জনকল্যাণমূলক জনসম্পৃক্তমূলক কর্মসূচি ঢাকা শহরে যে সকল খাল রয়েছে সেগুলোকে পরিষ্কার করা এবং যেখানে বিভিন্ন জায়গায় আগাছা এখানে জঙ্গলের মতো হয়ে রয়েছে সেই সব জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আমরা অংশগ্রহণ করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সূত্রাপুর থানার অধীনস্থ বেগমগঞ্জ খাল যেটি রয়েছে সেই খালটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। সেখানে খুবই একটি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ বজায় ছিল, যেখানে যার কারণে আশেপাশের যারা বাসিন্দারা তারা অত্যন্ত ভোগান্তিতে পড়েছিল। এর বাইরে সেই খালে মশার প্রজনন হয়ে বিভিন্ন ধরনের জীবাণুবাহিত যে রোগ রয়েছে সেগুলো ছড়িয়ে পড়ছিল। 2018 সালের নির্বাচনের আগের রাতে 50% ব্যালট ভর্তির নির্দেশ দিয়েছিলেন পুলিশের তৎকালীন আইজি জাভেদ পাটোয়ারি। সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয় ডিসি, এসপি, ইউএনও, এসিল্যান্ড ও পুলিশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এই তথ্য জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আরও জানান, জুলাই আন্দোলনে সমন্বয়কদের আটক ও নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, আর তা বাস্তবায়ন করতেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2014 ও 2018 সালের নির্বাচনে পুলিশের ভূমিকা, জুলাই আন্দোলন ও প্রতিটি র্যাব কার্যালয়ে গোপন বন্দিশালার চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। তার দেয়া তথ্য অনুযায়ী 2018 সালের নির্বাচনের রাতের মধ্যেই ব্যালট বাক্স 50% ভর্তি করতে তৎকালীন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি। বাস্তবায়নে পুলিশের পাশাপাশি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের প্যানেলে এই জবানবন্দি দেন চৌধুরী মামুন। প্রসিকিউটরও জানান, জুলাই আন্দোলনের সময় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটির বৈঠক হতো। সেই বৈঠকে অংশ নিতেন আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিআইজি, ডিবি প্রধান, স্বরাষ্ট্র সচিব ও ডিএমপির বেশ কয়েকজন ক্ষমতাধর ওসি। জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50% ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইউএনও এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এছাড়া র্যাবের প্রতিটি কার্যালয়ে গোপন বন্দিশালা ছিল এবং সেখানে ভিন্ন মতাদর্শীদের নিয়ে নির্যাতন ও ক্রসফায়ার করা হতো বলে জানান সাবেক আইজিপি। এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এইটার বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে, অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন কেউ অন্য বাহিনী থেকে আসতেন, ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারপরে উনি বলেছেন যে পুলিশ র্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নেননি। মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন। এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটু অংশ ছিলেন। গত 10 জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আদালতে রাজসাক্ষী দিতে রাজি হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় সাইফুল হক এমন মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে উল্লেখ করে সাইফুল হক বলেন, যারা পিআর সহ নানা দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, তারা দেশকে পরোক্ষভাবে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধের দিকে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার 1 বছরেও সংস্কারমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি। বলেন, ঠিকভাবে নির্বাচন করতে না পারলে দেশে অন্ধকারে তলিয়ে যাবে। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো তৎপরতা মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বছরে কিছুই করতে পারেননি, আর 6 মাসে কি করবেন? তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকের রাজনৈতিক বাস্তবতা কি? যদি নির্বাচন ঠিক মতো করতে না পারেন তাহলে দেশে অন্ধকারের অবারিশা নেমে আসবে, ওইখান থেকে বেরোনো কষ্ট হবে। সরকারের মধ্যে কেউ না কেউ আছেন যারা সশস্ত্র বাহিনীকে এবং সরকারের সাথে একটা অপ্রয়োজনীয় দূরত্ব যারা অব্যাহত তারা রেখে দিতে চান। এটা একটা ভয়ঙ্কর খেলা। সরকারের সাথে সেনাবাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ থাকবে, আলাপ আলোচনা থাকবে, এবং তারা তো সরকারেরই তারা অধীনে কাজ করবেন। সরকার রাজনৈতিক কমান্ডে, তাদের যে প্রশাসনিক কমান্ডে তারা কাজ করবেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা আরও জানান, গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, সেই সাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 6 জন। ভোরে উত্তরা ইপিজেডের সামনে এই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব নীলফামারী সদর থানার সারংশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, নীলফামারী ইপিজেডে অবস্থিত এভারগ্রিন পটচুলা তৈরির কারখানায় গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না করেই এভারগ্রিন কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে আজ সকাল থেকে শ্রমিকরা একত্রিত হয়ে উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ইপিজেডে ঢুকতে গেলে সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় সেনাবাহিনী। এতে গুলিবিদ্ধ 6 জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গুলিবিদ্ধ হাবিবকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন সেনা সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক ও পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার, পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাজিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিএনপির উপর পতিত শক্তির আঘাত এলে প্রতিরোধের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বলেছেন, আওয়ামী লীগের মতো চাটার দল হবে না তার দল। আরও 7 দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি ইসলামী দলগুলো। দাবিকে উদ্দেশ্যমূলক বলছে এলডিপি। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দাতাকে বহিষ্কারের দাবি ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের। ডাকসু নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কাল। রাতের ভোটের বুদ্ধি জাভেদ পাটোয়ারি। সমন্বয়কদের নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, বাস্তবায়ন করতেন ডিবি হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।